কয়েক হাজার ভূমির মালিককে তাদের ভূমির মূল্য অনেক কম দিয়ে তাদেরকে পথে বসাইছে। এমতো অবস্থায় আমার দৃষ্টি আকর্ষণ ছিল মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের নিকট। আমি বলতে চাই, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও ঝিনাইদহ জেলা প্রশাসনের মাধ্যমে কালীগঞ্জ উপজেলার স্থানীয় জমি মালিকদের সাথে আলাপ আলোচনা করে জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা নিষ্পত্তি করার জন্য সদাই দৃষ্টি আকর্ষণ করছি। দেখা গেছে যে একটি জমির মূল্য ধরা হয়েছে 18,000 শতাংশ, পার্শ্ববর্তী আরেকটি জমির মূল্য ধরা হয়েছে 1.5 লক্ষ শতাংশ। এই যে অনিয়ম হয়েছে, এই অনিয়মগুলো দূর করার জন্য পুনরায় জরিপ করে জমির মূল্য পুনর্নির্ধারণ করার জন্য মাননীয় ভূমিমন্ত্রী মহোদয়ের সুদৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় অর্থমন্ত্রী ও পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে আমি নোটিশটা দিয়েছি। মাননীয় স্পিকার, স্বাধীনতার 54 বছর আমরা অতিবাহিত করলাম। আমাদের বাংলাদেশের অর্থনৈতিক বিপর্যয়ের প্রধানতম কারণ রাষ্ট্রের সর্বপর্যায়ে দুর্নীতি। বিগত 18 বছরে ফ্যাসিস্ট সরকার স্বৈরাচার, হলমার্ক কেলেঙ্কারি, শেয়ার বাজার কেলেঙ্কারি, বিদ্যুৎ প্রজেক্ট ও কয়লা বিদ্যুৎ দুর্নীতি, বালিশ ও পর্দা ক্রয় দুর্নীতি, মেগা প্রকল্প দুর্নীতি, স্বাস্থ্য খাতে মেডিকেল কলেজ হাসপাতালের মেশিন ক্রয়ের দুর্নীতি, সড়ক নির্মাণের দুর্নীতি, অসাধু ব্যাংক সদস্য, জি আপনার নোটিশ দিয়েছিলেন অর্থ পাচার সংক্রান্ত। না মাননীয় স্পিকার, আমি আজকে এটাই দিয়েছি, আমার নোটিশও এখানে আছে। অর্থ পাচারটা গতকালকে ছিল। এখন আপনি এটার উপর বলতে চান? যে এটার উপরেই বলতে চাই। অর্থ পাচারেরটা আমি আরেকবার বলবো। পরিচালনা পর্ষদের নামে বেনামে নিয়ম বহির্ভূত ঋণ গ্রহণের দুর্নীতি, এই রকম হাজারো সেক্টরের অনিয়ম দুর্নীতির ব্যাপারে এই মহান সংসদে ওপেন একটি ডিসকাশন করার জন্য আমি সবিনয়ে অনুরোধ করছি এবং মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেই এই নোটিশটা দিয়েছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় মন্ত্রী নাই, মাননীয় স্পিকার, আমাদের এই নোটিশগুলো 71 বিধির ব্যাপারে লেখা আছে। এই নোটিশটার ব্যাপারে শোনার জন্য স্ব মন্ত্রণালয়ের মন্ত্রীরা এখানে উপস্থিত থাকবেন। তো আমি অর্থ পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে নোটিশটা দিয়েছি, মন্ত্রী তো নাই। পরবর্তী বক্তা মোহাম্মদ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা 6। অনুপস্থিত। জনাব মোহাম্মদুল্লাহ, ময়মনসিংহ 2। মাননীয় স্পিকার, এই প্রথম সময় পাওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই 147 ময়মনসিংহ 2 পূর্ব তারাকান্দার বাসিন্দাদের, যারা আমাকে সংসদ পর্যন্ত আসার রাস্তা করে দিয়েছেন। ধন্যবাদ জানাই আল্লাহ পাকের দরবারে, যিনি মসজিদের মিম্বার থেকে সংসদের চেয়ারে বসার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আলহামদুলিল্লাহ, আমি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী সমীপে ছোট্ট একটি আরজ রাখতেছি। আমার ময়মনসিংহ জেলার পূর্ব তারাকান্দা অনেক বড় এরিয়া। এই তারাকান্দা ফুলপুরের উপর দিয়ে শেরপুর, আলোয়াঘাট, দুবাওড়া, নেত্রকোনার এক অংশের অসংখ্য গাড়িঘোড়া চলাচল করে। রাস্তাটি খুবই ছোট, 2 লেন। শত শত গাড়ি চলাচল করার কারণে যাতায়াতের অনেক কষ্ট হয়, অনেক জায়গায় যানজটের সৃষ্টি হয় এবং সবচেয়ে বেশি হলো প্রতি মাসে প্রায় 50-এর মতো অ্যাক্সিডেন্ট মারা যায়। আমি মাননীয় সড়ক পরিবহন মন্ত্রী, সেতু মন্ত্রীর কাছে আমি আবেদন রাখব আমাদের এই রাস্তাটা যেন 4 লেনে উন্নীত করা হয় এবং আপনার মাধ্যমে ওনাকে আমার এই দাবিটা গ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম। জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম 4।
মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই মহান সংসদে আমার প্রথম এই কথা বলার জন্য আমার এলাকার মানুষেরা যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। আমি এই মহান সংসদে বলতে চাই, আমার এলাকাটি একটি নদীবহুল এলাকা এবং আমার এই আসনের 4টি উপজেলা, 3টি উপজেলায় নদী দ্বারা বিচ্ছিন্ন এবং এখানে ব্যাপক হারে নদী ভাঙন। এই নদী ভাঙনের কারণে প্রতিদিন বেশ কিছু মানুষ তারা ঘরবাড়ি হারা হচ্ছে এবং তাদের চোখের পানি আমি অনেকবার দেখেছি। এই নদী ভাঙন এলাকাটিকে যদি নদী শাসন না করা হয়, উলিপুরের সাহেবের আগলা থেকে রাজীবপুরের মোহনগঞ্জ পর্যন্ত একটি বিস্তীর্ণ এলাকা নদী ভাঙন কবলিত। এই নদী ভাঙন কবলিত এলাকাকে নদী শাসনের আওতায় আনার জন্য আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ রাখছি। সেই সাথে আমি বলছি, আবার রৌমারী, রাজীবপুর এবং চিলমারী এই 3টি উপজেলা একটি মাঝখানে ব্রহ্মপুত্র নদী দ্বারা বিচ্ছিন্ন। এই ব্রহ্মপুত্র নদীর উপরে একটি সেতু নির্মাণ করা অত্যাবশ্যক। আমি এই মহান সংসদের মাধ্যমে এই বিষয়টিকে আগামী দিনে এই একটি সেতু বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় কি ব্যবস্থা গ্রহণ করবেন তার কাছে আমি অনুরোধ রাখছি। স্পিকার, মাননীয় স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জনাব মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের উত্তর অঞ্চল এবং দক্ষিণ অঞ্চলের প্রবেশদ্বার সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া। এখানে বটতল থেকে কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় পর্যন্ত এবং বটতল থেকে পাটিকাবাড়ির শেষ সীমানা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার, ওদিকে 22 কিলোমিটার এই রাস্তা অত্যন্ত জরাজীর্ণ অবস্থা। আমি মাননীয় মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রীর নিকট আবেদন রাখছি, আমাদের এই 2টা রাস্তা, বিশেষ করে 42 কিলোমিটার, এই লক্ষ লক্ষ মানুষের যাতায়াতের ব্যবস্থা করার জন্য 2টা রাস্তা চওড়াকরণ এবং মাঝখানে আইলেন দেওয়ার জন্যে মাননীয় সড়ক পরিবহন এবং সেতু মন্ত্রীর নিকট জোর দাবি জানাচ্ছি। এবং আমাদের কুষ্টিয়াতে কয়েকটা বিষয়, বিশেষ করে আমি এর নোটিশও আগে দিয়েছি। মেডিকেল কলেজ হাসপাতাল, এটা 2011 সালের 9 অক্টোবর থেকে আরম্ভ হয়ে 2026 সাল পর্যন্ত এখনও কোনো অগ্রগতি নেই। পড়ে আছে প্রায় 100 কোটির উপরে সম্পদ, টাকার মেশিনপত্র পড়ে আছে। এখানে 23টা বিভাগ চালু হওয়ার কথা, 2টা বিভাগ চালু হয়ে পড়ে আছে। প্রায় 5টা জেলার মানুষের 18 থেকে 20 লক্ষ মানুষের এখানে চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব যদি এটা অতি দ্রুত চালু করা হয়। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর নিকট আমার আকুল আবেদন, যত দ্রুত সম্ভব মেডিকেল কলেজ হাসপাতাল চালু করার মাধ্যমে আমাদের এই 5-6টা জেলার মানুষের অন্তত চিকিৎসার সুব্যবস্থা করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য শেখ ফরিদ আহমদ, চাঁদপুর 3। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের। আমি চাঁদপুর 3 হাইমচর চাঁদপুর সদর জনগণকে আমাকে ভোট দিয়ে এই মহান সংসদে প্রেরণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আজকের এই প্রধানমন্ত্রী, যিনি আমাকে এই মহান সংসদে আসার সুযোগ করে দিয়েছেন, ওনাকে আমার চাঁদপুর সদর এবং হামিচরের জনগণের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমার এলাকা চাঁদপুর 3 সদর থেকে শুরু করে হাজীগঞ্জ উপজেলার ডাকাতিয়া নদীর কোল ঘেঁষে প্রায় 35 কিলোমিটার এলাকা অত্যন্ত ভাঙন প্রবল।
প্রতি বছর বর্ষা মৌসুমে জোয়ারের পানি, প্রবল চাপ ও স্রোতের কারণে এই বিস্তীর্ণ এলাকায় ঘরবাড়ি, ফসল, জমি, শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ রাস্তাঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। বিশেষ করে চাঁদপুর সদর ও হাইমচরের মধ্যবর্তী এই বিশাল অংশে একটি স্থায়ী ও মজবুত প্রতিরক্ষা বাঁধ না থাকায় প্রতি বছর মানুষ ভিটেবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে। নদী ভাঙ্গনের ফলে স্থায়ী যোগাযোগ ব্যবস্থা ও জনজীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ৩৫ কিলোমিটার এলাকায় একটি সুপরিকল্পিত ও স্থায়ী গাইডওয়াল বা প্রতিরক্ষা বাঁধ নির্মাণ এখন এই অঞ্চলের লক্ষাধিক মানুষের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। এই বাস্তবায়িতার হলে শুধু ভাঙ্গনই রোধ হবে না, বরং নদী তীরবর্তী মানুষের জানমালের দীর্ঘমেয়াদী নিরাপত্তা নিশ্চিত হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ আজিজুর রহমান, যশোর ১। আসসালামু আলাইকুম। নাহমাদুহু আনুসাল্লি আলা রসুলিল করিম। মাননীয় স্পিকার, আপনাকে কৃতজ্ঞতা জানাই। আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতাসহ এই মহান সংসদের সকল মাননীয় সদস্যকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার নির্বাচনী এলাকার ৪.৫ লাখ মা, বোন, ভাই ও সন্তানদের, যারা আমাকে এই মহান সংসদে প্রতিনিধি করে পাঠিয়েছেন। আল্লাহর কাছে সাহায্য চাই আমি যেন দল মতের ঊর্ধ্বে উঠে সকলের সেবক হতে পারি। কার্যপ্রণালী বিধির ৭১ বিধি অনুসারে আমি মাননীয় পানি সম্পদ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমার সংসদীয় এলাকা যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে গত ১০-১২ বছর ধরে বর্ষার মৌসুমে জলাবদ্ধতার কারণে ২/৩ জমিতে আমন ফসল হতে মানুষ বঞ্চিত হচ্ছে। ফলে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। এই জলাবদ্ধতার কারণগুলি মানবসৃষ্ট। বেতনা, কোদলা ও হাকর নদী এবং এদের খালগুলো উপজেলাকে জালের মতো ঘিরে রেখেছে, কিন্তু অন্যায়ভাবে সরকারি প্রভাব খাটিয়ে মাছ চাষের উদ্দেশ্যে নদীগুলি যত্রতত্র বছরে বছরে বাঁধ দিয়ে সেগুলোকে স্রোতহীন করে ফেলা হয়েছে। ২০টি বিল ও ১৫টি বাওড়ের পানি ধারণ ক্ষমতা সীমিত করে ফেলা হয়েছে। এছাড়াও অসৎ মৎস্য ব্যবসায়ীরা গ্রামে গ্রামে অবৈধ ভেড়ি তৈরি করে পানি নিষ্কাশনের পথ রুদ্ধ করে ফেলেছে। অন্যদিকে মরার উপর খাড়ার ঘা এর মতো সীমান্তের ওপার হতে বর্ষা মৌসুমে পানি আসার কারণে স্থায়ী জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। ফলে শার্শা উপজেলার ২/৩ জমির ফসল থেকে মানুষ বঞ্চিত হয়ে দুর্দশাগ্রস্ত হয়ে পড়ে। লক্ষাধিক চাষি আষাঢ় শ্রাবণ ২ মাসব্যাপী হাড়ভাঙা। জনাব মোহাম্মদ আব্দুল করিম, গাইবান্ধা ২। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মাধ্যমে আমার গাইবান্ধা ৩০-২ আসনের সকল ভোটার ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই। ওই সাথে ধন্যবাদ জানাই যারা আমাকে নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠানোর সুযোগ করে দিয়েছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি এই সংসদের অধ্যক্ষের বৈঠকে আমি নিম্নলিখিত জরুরি এবং জনগুরুত্বপূর্ণ বিষয়ের মাননীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মনোযোগ আকর্ষণ করছি। এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আপনাকে অনুরোধ করিতেছি। অবস্থানের বিষয় হল নবনির্মিত 250 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল নির্মাণ করা হয়েছে। মাননীয় স্পিকার, এই নির্মিত হাসপাতালটি 2024 সালে এটা হস্তান্তর করা হয়েছে। 9 তলা বিশিষ্ট এই হাসপাতাল, জেনারেল হাসপাতালটি নতুন বিল্ডিং যদিও হস্তান্তর করা হয়েছে, কিন্তু এখনও রোগী স্থানান্তর করা হয় নাই। 2024 সালে হস্তান্তর করা হলেও আজ পর্যন্ত এই হাসপাতাল চালু করা হয় নাই। এর কারণ হলো বিশেষজ্ঞ ডাক্তার অভাব, দক্ষ নার্সের অভাব, টেকনিশিয়ানের অভাব, আধুনিক চিকিৎসার সরঞ্জাম না থাকা। এর ফলে অসহায় রোগীদের রংপুর, বগুড়া এবং ঢাকায় যেতে হয় এবং বিভিন্নভাবে তারা প্রতারণার শিকার হয়। সুতরাং হাসপাতালটির চিকিৎসা সেবা পূর্ণাঙ্গভাবে চালু করার জন্য আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার।
মোহাম্মদ শফিকুর রহমান কিরণ, শরীয়তপুর 2। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহান রব্বুল আলমিনের কাছে শুকরিয়া গুজার করছি, এই মহান সংসদে আমাকে সুযোগ করে দিয়েছেন সংসদ নেতা, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমি ধন্যবাদ জানাই আমার শরীয়তপুর 2 নির্বাচনী এলাকার নৌরিয়া সখীপুরের সাধারণ মানুষকে, যারা আমাকে ভোট দিয়ে এই সংসদে পাঠিয়েছেন, যাদের সুখ দুঃখের কথা নিয়ে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমাদের জনপ্রতিনিধিদের অবহিত করা এবং মাননীয় মন্ত্রীদেরকে অবহিত করা। মাননীয় স্পিকার, 27 তারিখ পর্যন্ত চেষ্টা করছি, আজকে 2 তারিখের সুযোগ পেলাম, যেখানে কাচিকাটা ভেদেরগঞ্জ উপজেলা একটা ইউনিয়ন আছে, সেখানে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার নদী ভেঙে নিয়ে গিয়েছে এবং প্রায় 500 মিটার ভিতরে ঢুকে গিয়েছে। তাদের আর্তনাদ শুনানোর জন্য আমাকে 6 দিন সময় নিতে হলো। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি আমাদের মাননীয় পানি সম্পদ মন্ত্রী কাছে জানতে চাই, কোনো তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা। আমার দেশের মানুষ আমাকে তাদের দুঃখের কথাগুলি বলে দেওয়ার জন্য এখানে পাঠিয়েছে। তাদের আর্তনাদ, তাদের শব্দ আমার কানে আসছে। আমি জানতে চাই মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে তড়িৎ কোনো ব্যবস্থা নেওয়া যাবে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ জাহিদুর রহমান, ঠাকুরগাঁও 3। অনুপস্থিত। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 5 ঠাকুরগাঁও 3 পীরগঞ্জ ও রানীশঙ্কর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। কার্যপ্রণালী বিধির 71 বিধি অনুসারে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করছি। আমার উত্থাপনীয় বিষয় পীরগঞ্জ উপজেলার সাব রেজিস্ট্রি অফিসের নতুন ভবন নির্মাণ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে ধন্যবাদ জানাচ্ছি আমার নির্বাচনী এলাকার সকল ধর্মের ও জনগণকে। আরও ধন্যবাদ জানাচ্ছি সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি দলের প্রতিষ্ঠাতা মরহুম জিয়াউর রহমান এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়াকে। ধন্যবাদ জানাই উত্তরবঙ্গের অহংকার মাননীয় মহাসচিব মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে। মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে বলতে চাই, পীরগঞ্জ উপজেলা সাব রেজিস্ট্রি অফিসটি একেবারেই জরাজীর্ণ ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ভবনের ছাদ দিয়ে পানি চুয়ে পড়ে। বর্তমানে ছাদটি পলিথিন দিয়ে মুড়িয়ে রাখা হয়েছে। দেওয়ালের চুন খসে পড়ছে, ফলে অফিসে রক্ষিত মূল্যবান কাগজপত্র নষ্ট হওয়ার উপক্রম। যে কোনো মুহূর্তে ক্ষয়ক্ষতি হতে পারে। মাননীয় স্পিকার, ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন, আমাদের ঠাকুরগাঁও জেলার উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে 2022 সালে উক্ত সাব রেজিস্ট্রি অফিসের নতুন ভবন নির্মাণের জন্য ডিপিপি ভুক্ত হলেও শুধুমাত্র রাজনৈতিক কারণে। মাননীয় সদস্যবৃন্দ, 2 মিনিট বক্তব্য এখানে শেষ হলো। এখন দিনের কর্মসূচি অনুযায়ী বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব। মাননীয় সদস্য, আপনি কিছু বলতে চান? দাঁড়াতে হবে। মাননীয় সদস্য, পয়েন্ট অফ অর্ডার। সাইদুদ্দিন আহমদ হানজালা। জি, আপনার পয়েন্ট অফ অর্ডারটি উত্থাপন করুন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমবার দাঁড়িয়ে কথা বলছি।
আসলে এভাবে কথা বলতে চাইনি, চেয়েছিলাম যখন আমার সময় আসবে আনুষ্ঠানিকতার ভাবে একটু সুন্দরভাবে কথা বলবো, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে আমি গত 30শে মার্চ আপনার সহধর্মিনী, আল্লাহ তাকে জান্নাতের আলা মাকাম নাসিব করুন, আমি তার জন্য দোয়া করি। তিনার জানাজায় আমি এসেছিলাম এবং উপস্থিত হয়েছিলাম। দক্ষিণ প্লাজা থেকে যখন আমি ভিতরে ঢুকবো, একদম কাছাকাছি পিছন থেকে কেউ একজন আমাকে সম্বোধন করছিল, ওই যে জঙ্গি এমপি যাচ্ছে। তো এই বিষয়টা আসলে এইভাবে আসতো না। তো একটু পর থেকে সোশ্যাল মিডিয়াতে দেখলাম যে এই বিষয়ে খুব লেখালেখি এবং এই ভিডিওটা নিয়ে খুব আলোচনা চলছে, যেটি জাতীয় সংসদের একজন রানিং এমপিকে সংসদের কাছে যখন জঙ্গি বলে সম্বোধন করা হয়, আর এটার জন্যে এই সংসদের মান ক্ষুণ্ণ হয়েছে আমি মনে করছি। এজন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করব, আমাকে জঙ্গি বলার কারণটা আমি যতটুকু মনে করলাম যে আমার মাথায় একটি পাগড়ি রয়েছে এবং আমার চলায় সাদা পাঞ্জাবি সুন্নতে রাসূল রয়েছে, এটার জন্য হয়তো তিনি আমাকে ওইভাবে জঙ্গি বলে সম্বোধন সে আমাকে করেছে। আমি মনে করি আল্লাহ নবীর সুন্নত এবং এই পোশাক কোনোদিন জঙ্গির অ্যাসেম্বল হতে পারে না জানার সবাই। এই জন্য আমি আপনার কাছে একটি অনুরোধ করতে চাই, মাননীয় স্পিকার, আপনি সিসি ফুটেজ যেটি রয়েছে, আপনি যদি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সংসদের সার্জেন্ট অ্যাট আর্মসকে যদি আপনি একটু অনুরোধ করবেন বা তাদেরকে একটু নির্দেশ দিবেন যে কারা এই কাজটি করেছে। অবশ্যই এই কাজটি এই জন্য করেছে যেন এখানে আমাদের বিরোধী দল যারা রয়েছেন এখানে তাদেরকেও হয়তো তাদের সম্মান ক্ষুণ্ণ করার জন্য হতে পারে, ওখানে প্রশাসন দাঁড়িয়েছিল, প্রশাসনের সম্মানও ক্ষুণ্ণ করার জন্য হতে পারে। তো এই জন্য আমি চাচ্ছিলাম একটি সঠিক তদন্ত যদি আপনার মাধ্যমে নির্দেশনা আসতো তাহলে এই বিষয়টি ক্লিয়ার হতো। ধন্যবাদ। মাননীয় সদস্য, বিষয়টি অবশ্যই অত্যন্ত দুঃখজনক। আমি আপনাকে অনুরোধ জানাবো, বিশেষ অধিকার প্রশ্নে আপনি এ ব্যাপারে একটি নোটিশ দেন, বিষয়টি আমরা বিবেচনা করব। বিশেষ ধন্যবাদ। সদস্য রুমিন ফারহানা, আপনি কিছু বলবেন? পয়েন্ট অফ অর্ডারে এরপর কিন্তু বিধি বলতে হবে, কোন বিধিতে আপনি দাঁড়িয়েছেন আজকে বলেন। টুডে ইজ এ ফ্রি ডে, বলুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার ইমিডিয়েট আগে আমার যে সহকর্মী সংসদে বললেন কথাটি, এটি দুঃখজনক নিঃসন্দেহে, কিন্তু মাননীয় স্পিকার আমি আপনার দৃষ্টিতে আরেকটি খবর আনতে চাই। আজকে ডেইলি স্টারে এই খবর প্রকাশিত হয়েছে, এই সংসদে উপস্থিত আমি এবং আমার আরও দুজন নারী সহকর্মীর বিরুদ্ধে এই সংসদে উপস্থিত আরেকজন সংসদ সদস্য যে কদাকার কুৎসিত ভাষায় মানে ওয়াজ মাহফিল করেছে, যে কুৎসিত ভাষায় তারা বক্তব্য দিয়েছে, আমি আপনার কাছে এই ব্যাপারে বিচার চাইছি। মাননীয় স্পিকার, আপনি বিষয়টি সংসদে দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টিকে দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, আপনি রুলস অফ প্রসিডিওর পড়লে দেখবেন যে সংবাদপত্রের রিপোর্টিং নিয়ে কোনো পয়েন্ট অফ অর্ডার হয় না। জনাব রুহুল কুদ্দুস তালুকদার দুলু। থ্যাংক ইউ স্পিকার স্যার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার স্যার, আমি আপনার মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করছি, আজকে প্রত্যেকটা পত্রিকায় লিড নিউজ, মানবজমিন, প্রথম আলো থেকে শুরু করে প্রত্যেকটা পত্রিকায় ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য। মাননীয় স্পিকার, আমি আজকে মানবজমিনের হেডলাইন, ইলিয়াস আলী গুম নিয়ে বিস্ফোরক তথ্য, বনানী থেকে তুলে নেওয়া হয় র্যাব 1 সদর দপ্তরে, লাশ ফেলা হয় ধলেশ্বরীতে। মাননীয় স্পিকার, আমি কথাটা এই জন্যই বলছি যে অপরাধ হয়েছে এটা আন্তর্জাতিক অপরাধ, মানবতা অপরাধের কাজ। তো আমি আপনার দৃষ্টি আকর্ষণ করছি এই জন্যই, আপনি জানেন ইলিয়াস আলী আপনার সহকর্মী ছিল, আমার বন্ধু ছিল, তার সাথে অনেক স্মৃতি জড়িত। আজকে যদি ইলিয়াস বেঁচে থাকতো, এখানে যারা আমরা এমপি বা সংসদ সদস্য, আমরা সবাই কিন্তু একসঙ্গেই এই পার্লামেন্টে থাকতাম। মাননীয় স্পিকার, তো আমরা পত্রিকার মাধ্যমে যেটুকু জেনেছি, 2012 সালের 17ই মার্চ থেকে 20শে মার্চের মধ্যে
ইলিয়াসকে হত্যা করা হয়েছে, হত্যা করে তাকে এই ধলেশ্বরী নদীতে ফেলে দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, আমার প্রশ্ন হচ্ছে ওই জায়গায় যে যে কত মানুষ নিষ্ঠুর হলে এই কাজটা করতে পারে, আমার মনে হয় পৃথিবীর সমস্ত ইতিহাস মানে কি বলবো ফেল করবে। কারণ শেখ হাসিনা যে কি ধরনের অভিনেত্রী ছিলেন, তার নির্দেশ ছাড়া যেরকম ইলিয়াস আলী গুম হয় নাই, তার নির্দেশ ছাড়া ইলিয়াস আলীকে হত্যা করা হয়নি। মাননীয় স্পিকার, শেষ করেন। 21 তারিখে তার স্ত্রী এই পার্লামেন্টে অবস্থান বসা, দয়া করে বসুন। আমি মাননীয় স্পিকার শেষ করে দেবো। তার শিশু সন্তান তার সঙ্গে দেখা করতে গিয়েছে, তাদেরকে সে আশ্বস্ত করেছে যে ইলিয়াসকে খুব তাড়াতাড়ি ফেরত পাঠানোর ব্যবস্থা করবে। মাননীয় স্পিকার, আমি এই কথাটা এই জন্য বলতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেন ওনাকে মাইক দেন। আমি যেটা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, শেষ কথা হচ্ছে এটাই, আজকে যদি আমরা কুরআন শরীফের মাধ্যমে যেটুকু জানি, ফেরাউন নমরুদের স্বৈর শাসনের যে ইতিহাস আমরা কুরআন শরীফের মাধ্যমে জানি, কারণ 5000 বছর 6000 বছর আগের ইতিহাস। ধন্যবাদ। এবং আমি মনে করি মাননীয় স্পিকার, বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, হৃদয় বিদারক, সারা দেশের অত্যন্ত বহুল আলোচিত একটি বিষয়। জনাব ইলিয়াস আলীর সহধর্মিণী মাননীয় সংসদ সদস্য তিনি এখানে উপস্থিত রয়েছেন, তিনিও বিষয়টি সংসদে একবার উত্থাপন করেছেন। আমি তাহসিনা রশদির কে মাননীয় সদস্যকে অনুরোধ জানাবো, আপনি যদি এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিতে চান আপনি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে একটি লিখিত নোটিশ দিতে পারেন। তাছাড়া এই ধরনের একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সলা করার জন্য আন্তর্জাতিক তহবিল ইতিমধ্যে সিমিলার কতগুলো ঘটনায় তারা ব্যবস্থা নিচ্ছে, এবং ইলিয়াস আলী আমাদের অত্যন্ত প্রিয় স্বজন, এই দেশের একজন অত্যন্ত উঠতি জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন। তার হত্যাকাণ্ড এভাবে আনপানিশ যাবে না, এই ব্যাপারে নিশ্চয়ই এই সংসদ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। ধন্যবাদ মাননীয় সদস্যবৃন্দ। এখন দিনের কার্যসূচি অনুযায়ী বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব, এখানে আমি উত্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাবগুলো মাননীয় চিফ হুইপ এই ব্যাপারে বলবেন। মাননীয় স্পিকার, বলুন। যে আমাদের মাননীয় সদস্য রুমিন ফারহানা যে বক্তব্য রেখেছেন এই সংক্রান্ত বিষয়, এটা প্রিভিলেজ অফ দ্য মেম্বার্স অফ পার্লামেন্ট। আরেকজন সদস্য বক্তব্য রেখেছেন। মাননীয় স্পিকার, আমাদের একটা কমিটি তৈরি হয়েছে ইতিমধ্যে, আমি আপনাকে অনুরোধ করব তাদের এই সংক্রান্ত বিষয়ে যদি তারা কোনো নোটিশ দেন এবং সেই নোটিশটি যদি যথাযথভাবে আপনার মাধ্যমে যদি নিষ্পত্তি হয় তো সেটা সব ভালো হবে ভবিষ্যতে। আর একটা বিষয় মাননীয় সদস্যবৃন্দের কাছে আমি আপনার কাছে অনুরোধ, আপনার মাধ্যমে অনুরোধ করতে চাই, সংসদ সদস্যদের গুরুত্ব এবং জাতি তাকে গুরুত্ব দেয় এবং তাদের প্রিভিলেজ এবং তাদের যে অধিকার সেটাকে এই সংসদ অত্যন্ত গুরুত্ব প্রদান করে। এবং সে ব্যাপারে কোনো মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে চাই, কোথাও যদি কোনো সমস্যার সম্মুখীন হন অথবা কোনো সমস্যা মানে ফিল করেন অথবা কোনো এরকম অপদস্থ হওয়ার মতন পরিস্থিতি তৈরি হয়, তাহলে সেটা আপনারা সবাই মিলে মাননীয় স্পিকারের মাধ্যমে এখানে নোটিশ দেওয়ার সুযোগ আছে এবং সেটা মাননীয় সংসদ নেতা এবং মাননীয় বিরোধী দলীয় নেতা দুজনেই সেখানে আছেন এবং এটার একটা যথাযথ প্রতিকার হবে ইনশাআল্লাহ, সেটা প্রত্যাশা করি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় চিফ হুইপ। তবে বাংলাদেশের পত্রিকার রিপোর্টের উপরে যদি এখানে আপনারা মোশন আনেন তাহলে সারাদিন এগুলোই করতে হবে। বাংলাদেশের সংবাদপত্র তারা স্বাধীন, তবে প্রেস কাউন্সিল আছে, আমাদের তথ্যমন্ত্রী আছেন, এবং কোনো মাননীয় সদস্যের বিরুদ্ধে মানহানিকর অরুচিকর যদি কোনো বক্তব্য কেউ দেয় তাহলে আপনারা নোটিশ দিবেন, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সংসদের অসীম ক্ষমতা রয়েছে। বিশেষ অধিকারে যে প্রশ্নটি আমি তাকে তুলতে বলেছি, বিশেষ অধিকার প্রশ্নে যে কোনো নাগরিককে তিনি যতই ক্ষমতাধর হন তাকে জাতীয় সংসদে সেই বিশেষ কমিটির সামনে উপস্থিত হওয়ার জন্য বাধ্য করা যায়।
অনেক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা আছে, তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে লিখিত নোটিশ দিলে। তো এখন আমি দিনের কার্যসূচিতে ফিরে যেতে চাই। সিদ্ধান্ত প্রস্তাব, প্রথম সিদ্ধান্ত প্রস্তাব মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার। সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আজকের কার্যদিবসের সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের প্রথম সিদ্ধান্ত উত্থাপনের জন্য আপনার কাছে অনুমতি প্রার্থনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। দ্বিতীয় সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের জন্য জনাব মোহাম্মদ আখতারুজ্জামান, ময়মনসিংহ 10, তাকে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আখতারুজ্জামান, সংসদ সদস্য ময়মনসিংহ 10, আজকে এই সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি। উত্থাপিত হলো। তৃতীয় সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপনের জন্য মাননীয় সংসদ সদস্য জয়নাল ফেনী 2কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার উপস্থাপনীয় সিদ্ধান্ত প্রস্তাবটি মহান জাতীয় সংসদে উত্থাপন করছি। সংসদের অভিমত এই যে ফেনী জেলা সদরে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো। চতুর্থ সিদ্ধান্ত প্রস্তাব মাননীয় সদস্য জনাব আজহারুল ইসলাম মান্নান, নারায়ণগঞ্জ 3কে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 206 নারায়ণগঞ্জ 3, নারায়ণগঞ্জ জেলায় সিদ্ধিরগঞ্জ থানায় 200 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠান করা হবে কি না? ধন্যবাদ মাননীয় স্পিকার। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো। পঞ্চম সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনের জন্য মাননীয় সদস্য জনাব মাজেদুর রহমান, গাইবান্ধা 1কে আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আমার সংসদীয় এলাকা গাইবান্ধা 1, সুন্দরগঞ্জ উপজেলা 15টি ইউনিয়ন নিয়ে এবং একটি পৌরসভা। এই 15টি ইউনিয়নের মধ্যে পূর্বাঞ্চলের 60টি ইউনিয়ন নিয়ে আমি যে প্রস্তাব দিয়েছি, এখন তো খালি সুন্দরগঞ্জ উপজেলার পূর্বাঞ্চলের 60টি ইউনিয়নকে নিয়ে নতুন উপজেলা গঠন করা হোক। আপনার মাধ্যমে এই সংসদে উত্থাপন করলাম। প্রস্তাবটি সংসদে উত্থাপিত হলো। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মাননীয় সদস্য মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4কে তার সিদ্ধান্ত প্রস্তাবের পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। হায়াত কতটুক মাননীয় স্পিকার, যদি একটু কাইন্ডলি বলতেন। সময় কতটুকু? সময় আপনি 5 মিনিট। জি, জাযাকুমুল্লাহ খাইরান। মাননীয় স্পিকার, আমাদের এই রংপুর সুগার মিলস লিমিটেড, যেটা আমার 32 গাইবান্ধা 4 নির্বাচনী এলাকায় মহিমাগঞ্জ ইউনিয়নে অবস্থিত, অনেক ভাঙাগড়া। মাননীয় স্পিকার, এখানে আপনার 2006 সালে বন্ধকৃত চিনিকল তৎকালীন প্রধানমন্ত্রী বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার বিচক্ষণতা এবং তার দৃঢ় সিদ্ধান্তের বলে গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণের ভোটে নির্বাচিত হয়ে এই সংসদে আমি আলোচনা করেছিলাম এবং মাননীয় প্রধানমন্ত্রী সেই সুগার মিলটি চালু করিয়েছিলেন আমি নির্বাচিত হবার কমিটমেন্ট পরবর্তী 3 মাসের মধ্যে। এক সে বরকার এক। মাননীয় স্পিকার,
একটু আগে পাশ থেকে একজন কলিগ বললেন যে উর্দু মে বলিয়ে, আসলে এটার আমি রেফারেন্স গতকাল দিয়েছি। জুলাই সনদের প্রথম যে সংশোধন আসবে সেটার রেফারেন্স দিয়ে বলেছিলাম। মাননীয় স্পিকার, আমি যে জন্য বললাম এক্সে বারকার এক, বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী 2 মাস এখনো হয়নি, তার মধ্যে এই ব্যাপারে পদক্ষেপ নিচ্ছেন ইনশাল্লাহ। এটা আমাদের গোবিন্দগঞ্জের আপামর জনসাধারণের অত্যন্ত একটা আবেগের জায়গা মাননীয় স্পিকার। তবে বিষয় হলো, আমি আজকে তারকা চিহ্নিত প্রশ্ন সম্পূরক বলতে গিয়ে আমি যেটা বলেছি যে আমরা বারবার চালু করব, আর বিভিন্ন কারণে, অজানা কারণে আবার কোনো এক ফ্যাসিস্ট এসে বন্ধ করবে, এইটা তো হতে যাওয়া যায় না মাননীয় স্পিকার। এই জন্যই আমাদেরকে এর মধ্যে সম্পৃক্ত করা হোক। মাননীয় স্পিকার, দেখুন এই মিলটি, এই যে বিগত সরকার, এই আমি ফ্যাসিস্ট বলছি না মাননীয় স্পিকার, আমরা সবসময় বিগত বলতে মনে হয় ফ্যাসিস্ট বুঝি। এই যে ইনকামবেন্ট যে ছিল অন্তর্বর্তীকালীন সরকার, দেখুন তারা এটা 3য় দফায় চালুর পর্যায়ে কনসিডার করেছিলেন, কিন্তু দেখুন 3য় দফায় চালুর আগে অন্য সুগার মিলের প্ল্যান্টেশনের খোরাক দেওয়ার জন্য আমাদের রংপুর সুগার মিলস লিমিটেডের যে 1832 একর জায়গা রয়েছে, এর মধ্যে 2 দফায় 24-25 অর্থ বছরে 675 একর প্ল্যান্টেশন করে শ্যামপুর সুগার মিলসকে আমরা খোরাকি দিয়েছি, এবং 25-26 অর্থ বছরে 740 হলো আমাদের টার্গেটের আছে, এবং অ্যাকর্ডিংলি প্ল্যান্টেশন হয়েছে এবং এটার যাবে, খোরাকি যাবে। এবং এখান থেকে 3টা সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে একটা সেন্ট্রিফিউগাল মেশিন ধার করে আপনার নিয়ে যাওয়া হয়ে গেছে। তো যেখানে আপনার অলরেডি ইকুইপমেন্টস ছিল, সামান্য কিছু মেরামত করে করা সম্ভব হতো, এবং যার নির্দিষ্ট যা জমি আছে এখান থেকে আমরা প্ল্যান্টেশন করে অন্য সুগার মিলকে ফিড করছি, সেখানে আমরা কিভাবে 3য় ধাপের সুগার মিল চালু হওয়ার কনসিডারেশনে থাকলাম, এটাই আমার একটা প্রশ্ন। যদিও পাশাপাশি আরও কিছু প্রশ্ন করতে হয়, যে আমরা অবশ্য ফ্যাসিস্টের অনেক প্রশ্নই আমরা করি মাননীয় স্পিকার, কিন্তু আসলে 3 মাসের জায়গায় মোটামুটি প্রায় 1.5 বছর থাকা অবস্থায় আমাদের এই কর্মসংস্থান, এমপ্লয়মেন্ট থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত জায়গা ছিল, সেই সমস্ত জায়গায় তারা কি অবদান রেখেছেন, সেগুলো অবশ্যই এগুলো অন্য বিধিতে আলোচনা করবো ইনশাল্লাহ মাননীয় স্পিকার। তো আমি যেটা বলতে চাচ্ছি মাননীয় স্পিকার, আমাদের এখানে এই সুগার মিলে প্রত্যক্ষভাবে প্রায় 1,500 কর্মসংস্থান, পরোক্ষভাবে প্রায় 7 থেকে 10,000 কর্মসংস্থান সম্ভব মাননীয় স্পিকার। এখানে যেমন কান টানলে মাথা আসে, একটু না বললেই নয় মাননীয় স্পিকার, এখানে আমাদের রংপুর ইপিজেড এবং পরবর্তীতে প্রস্তাবিত গাইবান্ধা ইপিজেড নামে যে ইপিজেডটা হওয়ার কথা আছে, এই 1832 একরের মধ্য থেকেই কিন্তু 450 একর নিয়ে হওয়ার কথা। মজার ব্যাপার হলো যে 1832 একর কিন্তু প্ল্যান্টেশন কখনোই পুরোপুরি হয়নি। আমরা যদি 50%ও প্ল্যান্টেশন করতে পারি, আমাদের যে প্রস্তাবনা আছে যে ব্রেক ইভেনে যাওয়ার জন্য 900 থেকে 1000 প্ল্যান্টেশন হবে, এবং বেসরকারিভাবে মানে এর বাহিরে অন্যান্য চাষিদের মধ্যেও প্রায় 2000 একর প্ল্যান্টেশন হবে, যার মাধ্যমে আমরা এটাকে ব্রেক ইভেন কেন, এটা লাভজনক করতে পারবো। সৃষ্টি থেকে এ পর্যন্ত টানা 6 মাস চলেছে, এরকম রেকর্ডও আছে। লাভজনক হবে ইনশাল্লাহ। আমাদেরকে যদি এর প্রক্রিয়ার মধ্যে দায়িত্বশীল যারা আমরা কমিটমেন্ট দিয়ে চালু করছি, তাদেরকে যদি অন্তর্ভুক্ত করা হয়, লস করার কোনো সুযোগ নেই মাননীয় স্পিকার। সব দিক বিবেচনায় এই রংপুর সুগার মিলস লিমিটেড শুধু চালু নয়, অবিলম্বে চালু করার জন্য মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি মহান সংসদে মাননীয় সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আমি অনুরোধ জানাচ্ছি মাননীয় স্পিকার, এই আবেগ আবার এই সুগার মিলের চাকা ঘুরবে, কৃষকের চোখে আনন্দ আসবে, আমাদের গোবিন্দগঞ্জ তথা গাইবান্ধা তথা গোটা উত্তরবঙ্গ আবার হেসে উঠবে আপনার মাধ্যমে, এই আশা ব্যক্ত করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্যবৃন্দ, এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর 10 জন মাননীয় সংসদ সদস্য সংশোধনী দিয়েছেন। আমি এখন তাদেরকে নিজ সংশোধনী উত্থাপন করার জন্যে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। অনেকগুলো সিদ্ধান্ত প্রস্তাব আমাদেরকে ডিল করতে হবে আজকে, এবং এখন জনাব SM জাহাঙ্গীর হোসেন ঢাকা 18-কে আহ্বান করছি বক্তব্য রাখার জন্য। সময় 1 মিনিট, 1 মিনিটে শেষ করবেন দয়া করে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার 32 গাইবান্ধা 4 কর্তৃক উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবকে দৃঢ়ভাবে সমর্থন করছি। মাননীয় স্পিকার,
রংপুর সুগার মিল লিমিটেড শুধু একটি শিল্প প্রতিষ্ঠান নয়, এটি একটি আঞ্চলিক অর্থনৈতিক প্রাণকেন্দ্র, যেখানে হাজারো কৃষক, শ্রমিক ও তাদের পরিবার সরাসরি নির্ভরশীল ছিল। মিলটি বন্ধ হয়ে যাওয়ার ফলে শুধু কর্মসংস্থানই নয়, একটি সম্পূর্ণ স্থায়ী অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়েছে। দেশে বিভিন্ন অঞ্চলে বহু সুগার মিল বন্ধ থাকায় কৃষকরা আখ চাষে আগ্রহ হারাচ্ছে, ফলে কৃষি উৎপাদনের বৈচিত্র্য কমে যাচ্ছে। অন্যদিকে হাজারো শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে, যা সামাজিক অস্থিরতা ও অর্থনৈতিক বৈষম্য বাড়াচ্ছে। এছাড়া আভ্যন্তরীণ উৎপাদন হ্রাস পাওয়ায় আমাদের আমদানির উপর নির্ভর করতে হচ্ছে, যা বৈদেশিক মুদ্রার উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। তাই শুধু একটি মিল নয়, সারা দেশে চিনি শিল্পকে পুনর্জীবিত করা এখন সময়ের দাবি। পাশাপাশি আখ চাষী কৃষকদের ন্যায্য নিশ্চিত বন্ধ মিলসমূহ, শ্রমিক পুনর্বাসন, কর্মসংস্থান সৃষ্টি সহ দেশের। জনাব মোহাম্মদ কামরুল হাসান, ময়মনসিংহ 6, সময় 1 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। 1 নম্বর উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবের সাথে আমি ময়মনসিংহ 6 মোহাম্মদ কামরুল হাসান সংযুক্ত করছি। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় নতুন করে একটি সুগার মিল স্থাপন করা হোক। মাননীয় স্পিকার, ফুলবাড়িয়া একটি কৃষি প্রধান উপজেলা, সেখানে অনেক আখ উৎপাদন হয়। বিশেষ করে বাক্তা, রাধাকানাই, কুশমাইল এবং পুটিজানা সহ ওই দক্ষিণাঞ্চলের অনেকগুলো ইউনিয়নে প্রচুর পরিমাণে আখ উৎপাদন হয়। আপনি জানেন যে সেখানে স্থানীয়ভাবে কৃষকরা এই উৎপাদিত আখের বিপরীতে তারা লাল চিনি উৎপাদন করে থাকে এবং সেটা জিআই পণ্য হিসেবে স্বীকৃত। মাননীয় স্পিকার, আমি যে কারণে ওই এলাকার অনেক এলাকায় মন্ত্রী মহোদয় বলেছেন অনেক এলাকায় চিনিকল বন্ধ হয়ে গেছে, আমি ফুলবাড়িয়ায় একটি নতুন চিনিকল স্থাপনের প্রস্তাব উত্থাপন করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। জনাব মোহাম্মদ এনামুল হক, চট্টগ্রাম 12, সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি সর্বপ্রথম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমাকে এই সংসদে কথা বলার সুযোগ করে দিয়েছেন, এবং স্মরণ করি আমার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানকে। আমি স্মরণ করি আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে। কৃতজ্ঞতা প্রকাশ করি আমার নেতা, সংসদ নেতা, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে। আমাকে যে মনোনয়ন দিয়ে আমার চট্টগ্রাম পটিয়া 12 আসনের সর্বোচ্চ জনগণের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি গাইবান্ধা 4 আসন থেকে নির্বাচিত মাননীয় জনাব সরওয়ার জামাল নিজাম, জনাব মোহাম্মদ আব্দুল গফুর, কুষ্টিয়া 2, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি প্রথমেই মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি ধন্যবাদ জানাই মাননীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ শামীম কায়সার 32 গাইবান্ধা 4-কে সিদ্ধান্ত প্রস্তাবটি উত্থাপন করার জন্য, এবং তার সাথে আমি একমত পোষণ করছি। সাথে সাথে আমার সংশোধনী হলো মূল প্রস্তাবের পরে কুষ্টিয়া জেলার জগতী সুগার মিল শব্দাবলী সংযোজন করা হোক। কুষ্টিয়া জেলার এই চিনিকলটি, এখানে প্রায় 1700 জন কর্মকর্তা, শ্রমিক, কর্মচারী তারা ছিল। এটা 4টি জেলার লক্ষ লক্ষ আখ চাষী তাদের পরিবার পরিজন সহ এখানে উপকৃত হতো। কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে এই শিল্পটিকে অলাভজনক দেখায় এই অজুহাতে বন্ধ করে দেওয়া হয়। কিন্তু আমরা জানি 2003 থেকে 2006 আমাদের সরওয়ার জামাল নিজাম, চট্টগ্রাম 13। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আপনার সময় 1 মিনিট, সবারই সময় 1 মিনিট। মূল প্রস্তাব রংপুর সুগার মিল লিমিটেড শব্দগুলি পর এবং দেশের সকল বন্ধ চিনিকল শব্দগুলি পুনঃস্থাপন করার জন্য আমি সংসদে প্রস্তাব করিতেছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মোহাম্মদ আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর 2, সময় 1 মিনিট।
আপনাকে ধন্যবাদ। মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা 4 তার প্রস্তাবকে আমি সমর্থন করি। পাশাপাশি আমার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর 2, আপনি জানেন মাননীয় স্পিকার, এটা উপকূলীয় অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে সোয়াবিন উৎপাদিত হয়। আমার এই সোয়াবিনকে কেন্দ্র করে এখানে একটা বিশাল একটা কর্মযজ্ঞ চলে। আমি আশা করি আজকের এই সংসদের মাধ্যমে আমি সম্মানিত মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে করে আমাদের এই এলাকায় একটি সোয়াবিন বেসিক একটি ইন্ডাস্ট্রি গড়ে তোলা হয়, যার মাধ্যমে এই নদী অঞ্চলের লোকজনের কর্মসংস্থান হবে। মাননীয় স্পিকার, আপনি তো ভালোভাবে জানেন, যেহেতু মেঘনার পাড়ে এক প্রান্তে আপনার আরেক প্রান্তে লক্ষ্মীপুর জেলা, এই জেলাটি বিভিন্ন জেলার লোকজন বিভিন্ন সময় এসে জেলার জনগণের জনসংখ্যা প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, কর্মসংস্থানের সেই ধরনের কোনো ব্যবস্থা নাই। আমি আশা করি যদি আমাদের এখানে কাঁচামাল আছে, এখানে সয়াবিনের যদি একটি ফ্যাক্টরি করা হয় এবং এই সয়াবিনের মাধ্যমে উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করা সম্ভবপর হবে। মাননীয় ধন্যবাদ। জনাব GM নজরুল ইসলাম সাতক্ষীরা 4 অনুপস্থিত। জনাব মোহাম্মদ আব্দুল আলিম বাগেরহাট 4, 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি জনাব মোহাম্মদ শামীম কায়সার গাইবান্ধা 4 কর্তৃক উত্থাপিত মহান সংসদে সিদ্ধান্ত প্রস্তাবটিকে সমর্থন করছি। তার সাথে সাথে আমি এর সাথে যুক্ত করতে চাই যে রংপুর সুগার মিলস লিমিটেডের সাথে সাথে সারা বাংলাদেশের সকল বন্ধ সুগার মিল চালু করা হোক। আমি মহান সংসদে সেই প্রস্তাব দাবি করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2, সময় 1 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি সিদ্ধান্তটিকে সমর্থন করছি এবং আমার সংশোধনী উত্থাপন করছি। মাননীয় স্পিকার, চিনি শিল্প দেশের গুরুত্বপূর্ণ শিল্পগুলোর মধ্যে একটা। চিনি শিল্পকে একমাত্র কাঁচামাল হলো আখ। আখ দীর্ঘমেয়াদী ফসল হওয়াতে এবং অন্যান্য স্বল্পদৈর্ঘ্য দানাদার সবজি ও উচ্চ মূল্যের ফসল চাষের চাহিদা বৃদ্ধি পাওয়াতে কৃষকরা আখ চাষে অনীহা আছে। কৃষকরা আখ ন্যায্য মূল্য পায় না, চিনি কলের দক্ষ ব্যবস্থাপনার অভাব আছে ইত্যাদি কারণে লক্ষ্যমাত্রা অনুযায়ী চিনি উৎপাদন করতে পারছে না এবং ক্রমাগতভাবে মিলগুলো প্রতি বছর লোকসান দিচ্ছে। ইতিমধ্যে 6টি চিনি কল বন্ধ হয়ে গেছে। মাননীয় স্পিকার, চিনি শিল্পে চিনির চাহিদারই বিশাল ঘাটতি পূরণে শুধু আখের উপর নির্ভর করলে হবে না। আখের সাথে আমরা যদি এখন বিট সুগার যেটা আছে সেটা আমরা ব্যবহার করি, তাহলে মনে হয় আমরা এই কলকারখানাগুলোর উৎপাদন অব্যাহত রাখতে পারবো। আর শুধু লাভ লোকসান হিসাব করে যদি মাননীয় স্পিকার আমরা কলকারখানাগুলো বন্ধ করা শুরু করি এবং আমরা যদি নিজেদের কলকারখানাগুলোকে লাভের মুখ দেখাতে। মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ শেরপুর 1 মিনিট সময়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আজকে এই সংসদে যে সিদ্ধান্ত প্রস্তাব 1 উপস্থাপন করা হয়েছে এটাকে সমর্থন করছি এবং একই সাথে আমার নির্বাচনী এলাকা শেরপুর 1, যেখানে বিপুল পরিমাণ আখ উৎপাদন হয়, তবে ধীরে ধীরে যেভাবে চিনি কলগুলো বন্ধ হয়ে যাচ্ছে এই বিষয়টিকে সামনে রেখেই কৃষকের মাঝে আখ উৎপাদনের একটি অনীহা সৃষ্টি হয়েছে। আমি মনে করি যে আমার নির্বাচনী এলাকায় যে 4টি জেলার একটি সম্মেলন স্থল, সেই জায়গায় একটি চিনিকল স্থাপন করা হোক এবং বন্ধ চিনিকলগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করার মধ্য দিয়ে আমাদের এই বাংলাদেশে চিনি শিল্পের যে উদ্ভাবনীয় সুযোগ রয়েছে সেই সুযোগকে কাজে লাগানোর জন্য আমি আপনার মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি দাবি জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন মূল সিদ্ধান্ত প্রস্তাব এবং তার উপর আনিত সংশোধনীগুলোর উপর মাননীয় শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় শিল্পমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে যে সমস্ত সদস্য বক্তব্য রেখেছেন সুগার মিল চালু করার জন্য তাদের ইচ্ছা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন, তাদেরও ধন্যবাদ। আমার মূল আলোচনায় যাওয়ার আগে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংসদের জ্ঞাতার্থে আমি কয়েকটি তথ্য দিতে চাই। আমাদের 15টি চিনিকল আছে আমাদের সর্বমোট। বার্ষিক উৎপাদন ক্ষমতা 2,10,000 টন। এর মধ্যে আমাদের 9টি চালু আছে, একজন সদস্য বলেছেন 9টি চালু আছে, 6টি বন্ধ আছে। এই মুহূর্তে ব্যাংক ঋণের সুদ বাদে
প্রতি কেজির উৎপাদন খরচ পড়ে 181 টাকা, আর সুদ যোগ করলে 260 টাকা পড়ে প্রতি কেজি চিনির মূল্য উৎপাদন খরচ। 31/12/2025 পর্যন্ত এই 15টি মিলের ঋণের পরিমাণ সুদ বাদে 5,217 কোটি টাকা, সুদ সহ 11,427 কোটি টাকা। মাড়াই স্থগিত হওয়ার পরে পরবর্তী 5 বছরে সর্বশেষ বছরে 15টি মিলের বাৎসরিক 2024-25 বছরে বাৎসরিক লোকসানের পরিমাণ ছিল 550 কোটি টাকা, 553 কোটি টাকা। আর যে মিলটির কথা আলোচনায় এসছে রংপুর সুগার মিল, রংপুর সুগার মিলে চিনিকলের উৎপাদন বন্ধ হওয়ার আগের 5 বছরে 15-16তে লোকসান ছিল 26 কোটি, চালু অবস্থায় বন্ধ অবস্থায় 15-16তে 26 কোটি, 16-17তে 38 কোটি, 17-18তে 51 কোটি, 18-19-এ 60 কোটি, 19-20-এ 52 কোটি। আর বন্ধ হওয়ার পরে 20-21-এ 40 কোটি, 21-22-এ 18 কোটি, 20 কোটি, 21 কোটি, সর্বশেষ 24-25-এ 22 কোটি। তার মানে এই মিলটি সর্বশেষ যে 5 বছর চলেছে চালু অবস্থায় লোকসানের পরিমাণ বন্ধ থেকে বেশি। সমস্যাটা হচ্ছে মাননীয় স্পিকার কয়েকটি। একটি সমস্যা হচ্ছে আখ প্রাপ্তির মানে আখের অপর্যাপ্ততা, এটি একটি সমস্যা। কিন্তু এর থেকে বড় দুইটা সমস্যা হলো যে আমাদের যে ভ্যারাইটির আখ হয় সেখানে যে পরিমাণ আমরা এক্সট্রাক্ট পাই সেটা হচ্ছে 5.5%। আর বিশ্বের অন্যান্য দেশে, বিশেষত আমরা যে দেশ থেকে চিনি আনি ব্রাজিল থেকে, সেখানকার আখের এক্সট্রাকশন রেট হচ্ছে 10%। তার মানে একই পরিমাণ আখ মাড়াই করলে আপনি যে পরিমাণ চিনি এইখানে পাবেন তার দ্বিগুণ পাবেন ব্রাজিলে। দ্বিতীয়ত এই মিলগুলি স্থাপিত হয়েছে মিড-50s-এ। প্রত্যেকটা ম্যানুফ্যাকচারিংয়ের তো একটা ইকোনমিক লাইফ থাকে, এই ইকোনমিক লাইফটা এই মিলগুলি অনেকাংশে হারিয়ে বসেছে। তারপরেও মাননীয় সদস্যদের ইচ্ছার প্রতি সম্মান রেখে আমি বলছি যে আপনারা সম্পৃক্ত হয়ে এই মিলগুলি চালু করতে চান, আপনাদের সম্পৃক্ত করে আমরা ইনশাল্লাহ এটার সম্ভাব্যতা যাচাই করব, তারপরে আপনাদের মতামতের ভিত্তিতেই আমরা এই সিদ্ধান্ত নিব। আমি সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপনকারী মাননীয় সদস্যকে অনুরোধ করব এই আশ্বাসের আলোকে আপনি আপনার প্রস্তাবটি প্রত্যাহার করে নিন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য 30 মিনিট বিরতি দেওয়া হলো।